হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 11-এর কমার্শিয়াল ল এবং অডিট নিয়ে আলোচনা করব। যারা 11-এ এবছর কমার্স নিয়েছো তাদের জন্য এটা খুব উপকারী একটা ভিডিও হবে। এই ভিডিওতে আমি যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খানু এবং গভীরে গিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন তোমাদের অন্য কোনো ভিডিও বা অন্য কোনো সাহায্য নেওয়ার দরকার হবে না, এরকমই আমি আশা করছি। যারা কিনা আমার এই চ্যানেলে প্রথম আসছো তাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের খুব দরকার এটা নিয়ে, তাদের কিন্তু এই চ্যানেলটা পাঠিয়ে দিতে পারো, এই ভিডিওটা পাঠিয়ে দিতে পারো। কারবারি আইন ও নিরীক্ষার প্রাথমিক শিক্ষা পরবর্তীকালে আমরা এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা হবে। আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালো মতো বুঝিয়ে দেবো এবং তার যে কোশ্চেনগুলো হয় তাও আমরা বুঝিয়ে দেবো, গোড়া থেকে বুঝাবো, তোমাদের আর অন্য কোনো হেল্প লাগবে না। আর বন্ধুরা, এই সাবজেক্ট ছাড়াও কিন্তু অন্যান্য সাবজেক্ট ভিডিও আমি তাড়াতাড়ি আপলোড করে রাখবো। তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। দেখো, প্রথমেই আমরা এই সাবজেক্টের যে কমার্শিয়াল ল যেটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমেই দেওয়া আছে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, তারপর দেওয়া আছে ল অফ কন্ট্রাক্ট আছে, আমাদের একটা আছে তোমাদের ল অফ রিটেল সেল অফ গুডস অ্যাক্ট, আর একটা তোমাদের দুটো, এই তিনটে চ্যাপ্টার আমাদের আছে। আর অডিটে তোমাদের আছে, অডিট যেটা হচ্ছে অডিটে তোমাদের একটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অডিটিং, এরর্স অ্যান্ড ফ্রড ফর অডিটর্স, ডিফারেন্ট টাইপ অফ অডিট আর ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, আর একটা প্রজেক্ট দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, ফার্স্ট আমরা কমার্শিয়াল ল নিয়ে আলোচনা করি। প্রত্যেকটা চ্যাপ্টারকে যেটা যতটা সময় লাগবে বোঝানোর জন্য আমি কিন্তু রেগুলার এই চ্যানেলে আপলোড করব। আমি আশা করছি তোমাদের অন্য কোনো আর সাহায্য লাগবে না, তোমরা নিয়মিত এই ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, প্রথমে আমরা আসছি আইন কি। দেখো, প্রথমে আমরা আসছি আইন কি। আইন কি, ফার্স্ট চ্যাপ্টার আইন কি। দেখো, আইন কি? মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য স্বাধীন সার্বভৌম রাজনৈতিক প্রবর্তিত সাধারণ নিয়মকে বলা আইন। তাহলে আমি কি বলছি? প্রথমে বলছি আইনটা কি? মানুষের বাহ্যিক আচরণকে যে নিয়ন্ত্রণ করে। বাহ্যিক আচরণ কোনটা? বাহ্যিক আচরণ যেটা আমাদের মন থেকে আসে না। আমাদের দুটো আচরণ আছে, একটা হচ্ছে বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ আচরণ কোনটা? তুমি দুঃখ পেয়েছো, কত পরিমাণ দুঃখ পেয়েছো, সেই দুঃখটাকে কখনো কোনো আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করা যায়। বাহ্যিক আচরণ, তুমি রাস্তা দিয়ে হেঁটে আসছো, আমরা বাদিক দিয়ে হাঁটি, এই বাদিকটা দিয়ে আমাদের হাঁটতে হয়, এটা কিন্তু বাহ্যিক আচরণ, এটাকে আইন করা যায়, আইন করে নিয়ন্ত্রণ করা যায়। বা মনে করো করোনা ভাইরাসের সময় আমাদের কি বলা হচ্ছে, কোনো একটা অনুষ্ঠান বাড়িতে 50 জনের বেশি নিয়ে যাবেন না। এই যে 50 জনের বেশি হবে না, এটা বাহ্যিক আচরণ, বুঝতে পারছো? পাবলিক প্লেসে স্মোক করা যাবে না, সেটাও কিন্তু বাহ্যিক আচরণ। তাহলে এই যে তিনটি উদাহরণ আমি দিলাম, সে তিনটি উদাহরণ হচ্ছে বাহ্যিক আচরণ, তাকে আমরা এই আইনের দ্বারা কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা কি বুঝলাম? মানুষের বাহ্যিক আচরণের উপর নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণের জন্য সার্বভৌম রাজনৈতিক দল যদি কোনো একটা সাধারণ নিয়ম প্রবর্তন করে, সেটা হচ্ছে আইন। বুঝতে পারলে? দেখো, এবার কথা হচ্ছে, তাহলে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলই কিন্তু এর উপর একটা প্রয়োগ করে বা একটা ধারা দেয়। আমি আরেকটা উদাহরণ বলছি। দেখো, আমরা হয়তো রাস্তায় যখন হাঁটি তখন বাদিক দিয়ে হাঁটি, সাইকেল, বাইক, গাড়ি যা যা চালাই আমরা নিয়ম মেনে চলি, কিন্তু ঘরের ভিতর কি আমরা বাদিক ডান দিক দিয়ে হাঁটি না কিন্তু, বুঝতে পারছো? কারণ এটা কিন্তু বাহ্যিক আচরণ, আমাদের ঘরের ভিতরটা কিন্তু আভ্যন্তরীণ হয়ে যাচ্ছে, সেখানে আমার নিয়ম লাগবে না। এবার তোমরা আসো যে এই আইনের আরেকটু ব্যাখ্যা করছি আমরা। দেশের জনগণের উপর আইন প্রয়োগ করা যায়, জনগণ যারা দেশের জনগণ, আইনটা আমরা তার উপর প্রয়োগ করতে পারবো। বা যে কোনো প্রতিষ্ঠানের উপর আইন প্রয়োগ করা যায়, বা কোনো সংঘেরও প্রয়োগ করা যায়। তাহলে দেশের জনগণ যারা মানুষ যারা এখানে বসবাস করে তাদের উপরে, বা কোনো প্রতিষ্ঠান, কোম্পানি, প্রাইভেট কোম্পানি তাদের উপরে, বা কোনো সংঘ, ক্লাব, এদের উপর কিন্তু আমরা আইন প্রয়োগ করতে পারি। বন্ধুরা বুঝতে পেরেছ? এবার বন্ধুরা দেখো, আইনের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করছি। দেখো কি বলা হচ্ছে, আইন প্রধানত, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আইন প্রধান উপাদান হলো প্রচলিত আচার ব্যবহার।
আমরা আচার ব্যবহারের উপর কিন্তু আইনকে প্রয়োগ করতে পারি। আইন মানুষের বাহ্যিক আচরণ সম্পর্কিত নিয়মাবলী, বাহ্যিক, মনোজগতে এর প্রবেশ নেই। মানুষের মনের মধ্যে আইন কোনোদিন প্রবেশ করতে পারবে না। তোমার মনের মধ্যে খুব দুঃখ আছে, আইন দিয়ে কমিয়ে দিলাম, হবে কি? হবে না। বা খুব আনন্দ আছে, আনন্দ একটা আইন দিয়ে তোমাকে আনন্দ কমিয়ে দিলাম, এটাও কিন্তু আইনের দ্বারা হয় না। মনোপ্রবেশে কোনো প্রবেশ করতে পারে না কোনোদিন আইন। আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আমি একই কথা বললাম, তুমি যদি রাস্তাতে বাঁ দিক দিয়ে হেঁটে যাও, না হেঁটে যদি ডান দিক দিয়ে যাও, তাহলে কিন্তু আইন প্রয়োগ করে একে আটকানো যাবে। রাষ্ট্র আইন প্রণয়ন করে, বলবৎ করে। একমাত্র একটা দেশই কিন্তু এই আইনটাকে প্রণয়ন বা বলবৎ করতে পারে, অন্য কেউ পারে না। আমি যদি একটা আইন প্রয়োগ করি, হবে কি? হবে না, কারণ আমি রাষ্ট্র না। পীড়নমূলক অনুমোদনী আইনের ভিত্তি, অর্থাৎ আইন ভঙ্গকারীদের শাস্তিযোগ্য অপরাধ হবে। তুমি যদি কোনো আইন ভঙ্গ করো, তোমার কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হবে। সমাজে সর্বস্তরে আইনের প্রাধান্য বজায় থাকবে। সব স্তরের আইন কিন্তু প্রাধান্য থাকবে। সব স্তর মানে সে যেই হোক, সে যদি রাজনৈতিক কোনো দল হয়, তার ক্ষেত্রেও কিন্তু আইন যা হবে, তোমার আমার ক্ষেত্রে সাধারণ মানুষ যে, তার ক্ষেত্রেও কিন্তু আইন একই থাকবে। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম কি আইন হচ্ছে একটা প্রচলিত আচার ব্যবহার। আইন কোনোদিন মনোজগতে প্রবেশ করতে পারবে না। আইন বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করবে। রাষ্ট্র আইন প্রণয়ন করবে, বলবৎ করবে। আর পীড়নমূলক অনুমোদনী আইনের ভিত্তি, অর্থাৎ আইন ভঙ্গ করবে যারা, তাদের শাস্তিযোগ্য অপরাধ হবে। আর সমাজের সর্বস্তরে আইনের প্রাধান্য বজায় থাকবে। বন্ধুরা বুঝতে পারছো? তাহলে আমরা আইন কাকে বলে আমরা বুঝলাম, আইনটা কী জিনিস বুঝলাম, আর আইনের বৈশিষ্ট্য বুঝলাম। আমাদের আইনের মধ্যে সামান্য একটা পার্ট হচ্ছে আমাদের এই বাণিজ্যিক আইন। হচ্ছে আইনের মধ্যে একটা সামান্য পার্ট, সে পার্ট নিয়ে আমাদের আলোচ্য বিষয়টা আমাদের 11 বা 12 আমরা কিন্তু কমার্শিয়াল ল নিয়ে আলোচনা করব। তাহলে বাণিজ্যিক আইন কাকে বলা হচ্ছে? বাণিজ্যিক আইন দেশের অন্যান্য আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাণিজ্যিক লেনদেনের ফলে বাণিজ্যরত ব্যক্তিদের মধ্যে চুক্তিগত সম্পর্ক, অধিকার, দায়িত্ব নিয়ন্ত্রণের জন্য যে আইন প্রয়োগ করা হয় তাকে বাণিজ্যিক আইন বলা হয়। তাহলে চুক্তিগত যদি কোনো সম্পর্ক তৈরি হয়, তাই সেই চুক্তি থেকে যে অধিকারটা জন্মাবে, তার থেকে যে দায়িত্ব জন্মাবে, তার জন্য যে আইন প্রয়োগ করা, তাই হচ্ছে কমার্শিয়াল ল। তাহলে আমি এক কথা বলতে পারি যে দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য ও যে বিভিন্ন আইন দ্বারা চালিত ও নিয়ন্ত্রিত হয়, তার সমষ্টিকে বলা হচ্ছে বাণিজ্যিক আইন। তাহলে বাণিজ্যিক আইনের মধ্যে অনেকগুলো আছে, যাকে একটা সমষ্টি বলা হচ্ছে, যে আমাদের দেশ শিল্প থাকবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে। এবার দেখো, কলকাতা হাইকোর্টের বাণিজ্যিক মামলা সংক্রান্ত নিয়মাবলীটি ধারায় রুল নম্বর 1 অনুচ্ছেদ 12-তে বলা হচ্ছে যে ব্যবসায়ী, ব্যাংকার ও বণিকদের মধ্যে লেনদেন সম্পর্কিত সব বিরোধী বাণিজ্যিক মামলার অন্তর্গত। অর্থাৎ ব্যবসায়ী হোক, ব্যাংকার হোক বা বণিক হোক, এদের মধ্যে যদি কোনো লেনদেন সংক্রান্ত কোনো বিরোধ হয়, সেটাই কিন্তু আমাদের কমার্শিয়ালের মধ্যে পড়ে। দেখো লেনদেন কোনটা, আমরা কিন্তু অ্যাকাউন্টেন্সে কিন্তু প্রথমেই পড়েছি লেনদেন বা ট্রানজ্যাকশন কাকে বলা হচ্ছে। সেই লেনদেন সংক্রান্ত যদি কোনো আমাদের বিবাদ হয়, আমরা কমার্শিয়াল ল দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করবো বা সমাধান করব। এবার দেখো বন্ধুরা, তবে বাণিজ্যিক আইনকে অন্যান্য আইন থেকে কখনোই সম্পূর্ণ আলাদা করে দেখা ঠিক নয়, কারণ সাধারণ মানুষের বিভিন্ন কাজেও এই আইন প্রয়োজন। চুক্তি সংক্রান্ত, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার, হস্তান্তরযোগ্য দলিল, পণ্য বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে সমস্তটাই এই বাণিজ্যিক আইনের অন্তর্ভুক্ত। ঠিক আছে বন্ধুরা, আমি যেগুলো বললাম, এই যে চুক্তি সংক্রান্ত বা অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার বা হস্তান্তরযোগ্য দলিল বা পণ্য বিক্রয়, এগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আছে। আমরা পরবর্তীকালে বা পরবর্তী চ্যাপ্টারে আমরা কিন্তু এ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেবো, তোমার অন্য কোনো আর সাহায্য লাগবে না। এবার কথা হচ্ছে, এই বাণিজ্যিক আইনের উৎস কোত্থেকে আসছে? উৎস প্রথম হচ্ছে প্রচলিত রীতি আর নীতি, কাস্টম অ্যান্ড ইউজেস। আইনের প্রাচীন উৎস হল প্রথা। কারবারি বহু প্রথা ও রীতিনীতি পালন করে। এই সব প্রথা যুক্তিপূর্ণ হয় এবং লিখিত আইনের পরিপন্থী না হয়, সেক্ষেত্রে আইনের লিপিবদ্ধ না হলেও পালন করা হয়। এই প্রথা থেকে কিন্তু আমাদের আইন তৈরি হয়। অনেকগুলো প্রথা চলছে দীর্ঘদিন ধরে, পরবর্তীকালে সেটা আইন হয়ে গেছে। প্রথা দীর্ঘদিন ধরে যেটা চলে, তাকে প্রথা বলা হয়। সেটাকে আইন দ্বারা প্রয়োগ করা হয়। এবার আসছে বিচারের সিদ্ধান্ত। বহু আইনের সৃষ্টি হয় বিচারের রায় থেকে। এইভাবে আইনের উদ্ভব হয় শুধুমাত্র প্রাচীনকালেই ছিল না, বর্তমানে দেখা যায়।
তার মানে কি, যত আইন তৈরি হচ্ছে সবই কি প্রথা থেকে না, কিছু আইন আছে যেগুলো কি না আমাদের বিভিন্ন রায় থেকে আসে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, এই সমস্ত কোর্টে যে রায়গুলো দেওয়া হয় সেই রায় থেকে কিন্তু আমাদের কি হচ্ছে, এই আইন তৈরি হচ্ছে। বিভিন্ন বিচারপতিরা বসে, তারা আলোচনা করে, তারা একটা একটা সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্ত থেকে কিন্তু আমাদের আইনগুলো আসছে। 3 পয়েন্টে আমরা আসছি, দেখো বিজ্ঞানসম্মত আলোচনা করা হবে। বিখ্যাত আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনাও আইনের একটা উৎস। তার মানে মনে করো কোনো একটা কোর্ট থেকে কোনো একটা রায় দিয়েছে, রায় মানে একটা মামলায় ওরা একটা কিছু ডিসিশান দিয়েছে, পরবর্তীকালে আইনবিদরা বলছে না না এই ডিসিশানটা তো করা যাবে না, এটা করলে জনগণের ক্ষতি হবে, তখন কিন্তু আইনটা কিন্তু পাল্টে যেতে পারে। বুঝতে পারছো, এরকম কিন্তু অনেক ডিসিশন আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে, যে পরবর্তীকালে কিন্তু জনগণের দেখা যাচ্ছে ওই রায়টা যদি বেরোয় তাহলে কিন্তু মানুষের পক্ষে কিন্তু অনেক ক্ষতিকর হবে। তখন কিন্তু বিভিন্ন আইনবিদরা সে আইনটাকে আলোচনার মাধ্যমে বিভিন্ন আপিল করে কিন্তু পাল্টে দিয়েছে। প্রখ্যাত আইনবিদরা প্রাচীন ও বর্তমান আইনের মধ্যে তুলনামূলক আলোচনা করে বর্তমান সময়ে প্রচলিত আইনের ব্যাখ্যা সম্পূর্ণ বর্ণনা করে। আগে কী আইন ছিল, এখন কী আইন হচ্ছে, সেটাকে আলোচনা করে এবং তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতো, এবং তা থেকেই আমাদের একটা সংশোধন করা হয়, একে বলে অ্যামেন্ডমেন্ট বলা হয়, পরিবর্তন। ট্যাক্সে তোমরা পরবর্তীকালে ট্যাক্স পড়বে, অনেকের ট্যাক্স এবছর আছেও, ট্যাক্স কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়, প্রত্যেক বছর ট্যাক্স অ্যামেন্ডমেন্ট করা হয়, আমাদের এই কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়। তো এই সংশোধনের মাধ্যমে আইনটাকে আমরা ঠিক করি। 2001 সালে যে আইনটা চলতো সেই আইনটাকে অনেকটা পরিবর্তন করে 2020 বা 21 সালে প্রচলিত করা হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এটা কী পড়ছে আমরা, আইনের উৎস। এরপর পড়ো আইন প্রণয়ন। বর্তমানে আইন পরিষদই আইনের প্রধান উৎস। বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য আইন সভাগুলো ব্যাপকভাবে আইন প্রণয়ন করে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার এরা কিন্তু আইন প্রণয়ন করে। ভারতীয় বাণিজ্যিক আইনের অধিকাংশ আইন পর্ষদ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আমাদের যে বাণিজ্যিক আইনগুলো আছে সেটা কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু নিয়ম করে। জিএসটি আমরা পড়বো পরবর্তীকালে, এমন তোমাদের 11-12 নেই, সামান্য একটুখানি আছে, কিন্তু পরবর্তীকালে আমরা যদি আরও পড়াশোনা করি তো আমরা এখানে জিএসটি পাবো। সেই জিএসটি দেখবে ওইটা কিন্তু আইন কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছিল, ওকে। কিন্তু স্টেট গভর্নমেন্ট যেটা আছে সেটা কিন্তু ওরা কী করছে, দুজনে মিলে ভাগাভাগি করে ওরা কিছু আইনকে কোথাও কোনো জায়গায় শিথিল করছে, কোথাও বলছেন এখানে বেশি কার্যকরী হবে, তা এভাবে আইনটা প্রণয়ন করা হয়। এবার আসছে ব্রিটিশ আইন প্রণয়ন বা ইংলিশ মার্চেন্টাইল আইন পরিষদ দ্বারা তৈরি বিধান এবং বিচারকদের সিদ্ধান্তের মাধ্যমে ব্রিটিশ বাণিজ্যিক আইনের বহু নিয়মাবলী ভারতীয় বাণিজ্যিক আইনে অঙ্গীভূত আছে। মানে আমরা যে আইনগুলো পড়ছি তার মধ্যে অনেকাংশই কিন্তু বাণিজ্যিক আইন আছে, যেটা কিন্তু আমাদের ইংল্যান্ডরা দিয়ে গেছে বা ইংলিশরা দিয়ে গেছে। দীর্ঘ 200 বছর ভারতে রাজত্ব করে গেছে, তাদের আইন তো আমাদের থাকবেই। ব্রিটিশ আইনের নিয়মাবলী উল্লিখিত উৎস থেকে নেওয়া হয়েছে। দেখো, 14শ ও 15শ শতাব্দীতে ইউরোপের বিভিন্ন বন্দরে বাণিজ্যের জন্য উদ্ভূত সমুদ্র তীরবর্তী রীতিনীতি ছিল। এই রীতিনীতি লেক্স মার্কেটেরিয়া নামে পরিচিত। এটা কিন্তু শর্ট কোশ্চেন আসে। তাহলে বিভিন্ন বাণিজ্যিক বন্দরে যে আইন ছিল তা কী বলা হচ্ছে, লেক্স মার্কেটেরিয়া। এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে, যে এই আইনটা দিয়ে বলো এই আইনটা কার সাথে সম্পর্কিত। বাণিজ্য বন্ধ দিতে পারে, হ্যাঁ, মনে করো তোমাকে দিল রাস্তায়, রোডে, বিদ্যালয় বা হসপিটালে, কোথায় ঠিক মারতে হবে যেখানে হয়। ওকে বন্ধুরা, বুঝতে পারছো? এবার দেখো বন্ধুরা, রোমান আইনে আছে। রোমান আইন ব্রিটিশ পার্লামেন্ট ও কর্তৃক প্রণীত আইন, প্রথা ও নীতি থেকে উদ্ভূত আইন, আর সাম্য ও ন্যায় নীতি। তাহলে এই 4টি উৎস থেকে আমাদের আইন তৈরি হয়েছে। যে কোনো আইন দ্বারা বিচার সম্পূর্ণ করা সম্ভব নয়, সেক্ষেত্রে বিচারকগণ ন্যায়পরায়ণতার উপর নির্ভর করে বিচার করে, ঠিক আছে। তাহলে বিচারক যারা বসে তারা কিন্তু অনেক সময় কিন্তু এই আমরা বললাম যে রুলস অফ ইকুইটিকে নিয়ে কিন্তু কাজ চলে। এবার আমরা কিছু শর্ট কোশ্চেনে আসছি। দেখো, প্রথমেই তোমাকে দেওয়া আছে আইন কাকে বলা হয়। হল্যান্ডের মতে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্বাধীন সার্বভৌম রাজনৈতিক কর্তৃক দ্বারা প্রবর্তিত সাধারণ নিয়মকে আইন বলা হয়। আইন রাষ্ট্র আইন প্রণয়ন ও বলবৎ করে। এটা তোমার লিখতে হবে, 2014-18 সালে আসছিল। আইন কাকে বলে। এরপরে আমরা আসছি বাণিজ্যিক আইন কাকে বলা হচ্ছে। বাণিজ্যিক লেনদেনের ফলে বাণিজ্যরত ব্যক্তিদের মধ্যে যে চুক্তিগত সম্পর্ক হয়, তাই বাণিজ্য যারা করে তাদের মধ্যে যে চুক্তিগত সম্পর্ক, অধিকার, দায় দায়িত্ব তৈরি হয়, তার জন্য যে আইন প্রণয়ন করতে হয় সেটাই বাণিজ্যিক আইন।
তাহলে আমরা কি পড়লাম, আইন কাকে বলা হচ্ছে আর বাণিজ্যিক আইন কাকে বলা হচ্ছে। এবার কোশ্চেন আসছে, আইনের একটি বৈশিষ্ট্য কি? রাষ্ট্র আইন নিয়ন্ত্রণ ও বলবৎ করে। রাষ্ট্র ছাড়া কেউ কিন্তু আইন নিয়ন্ত্রণ আর বলবৎ করতে পারবে না, রাষ্ট্র একমাত্র পারে আইন প্রণয়ন করতে। রাষ্ট্র প্রবর্তিত নিয়মকানুন কি বলা হচ্ছে? রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত আইনকে বলা হচ্ছে আইন, আইন বলা হয়। 5 নম্বর কোশ্চেন আমরা দেখি, সমাজ জীবনে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এরূপ রীতিনীতি, প্রথা ও নিয়মকানুনকে কি বলা হয়? আইন বলে। দেখতে পাচ্ছ তো কোশ্চেনটাকে, উত্তর বলে দিয়েছে, কোশ্চেন জিজ্ঞেস করছে আইনকে বলবৎ করে, একই কোশ্চেন, রাষ্ট্র আইন বলবৎ করে। আইনের প্রধান উপাদানগুলো কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিয়ম, রীতিনীতি, প্রথা, বিধিনিষেধ। কী বললাম? নিয়ম, রীতিনীতি, প্রথা, বিধিনিষেধ। হ্যাঁ, যেমন দেখো করোনা ভাইরাসের সময় আমাদের কিন্তু কারফিউ ছিল, 9টা পরে বেরোতে পারবে না, বিধিনিষেধ। আইন, রীতিনীতি, তাহলে রীতিনীতি, নিয়ম, প্রথা এই কিন্তু আইনের একটা প্রধান উপাদান। আইনের ভিত্তি কি? পীড়নমূলক অনুমোদনীয় আইনের ভিত্তি, বা আইন ভঙ্গ করলে শাস্তিযোগ্য অপরাধ হবে, আইন ভঙ্গ করা যাবে না। ঠিক আছে, স্কুলে তোমরা দেখতে পাও যাদের কিনা ডে স্কুল, 10:30 স্কুল ঢুকতে হবে, ঢুকেছো কটার সময়? 20 মিনিট দেরি করে। ম্যাডামরা কী বললো বা স্যাররা কী বললো? এই বাইরে দাঁড়িয়ে থাক। কারণ কেন শাস্তি দিল? আইন তুমি ভেঙেছো। ঠিক আছে, বাণিজ্যিক আইনে 2টি উদাহরণ দাও। একটা হচ্ছে ভারতীয় কন্ট্রাক্ট আইন বা চুক্তি আইন, বা হস্তান্তরযোগ্য দলিল। তোমাদের এই বছর আছে হস্তান্তরযোগ্য দলিলটা, 12 গেলে পাবে। ভারতীয় বাণিজ্যিক আইনে 2টি উৎস বলো, প্রথা, রীতিনীতি ও বিচারের রায় ও সিদ্ধান্ত। ওকে, এবার আমি এটা বললাম যে লেক্স মার্কেটিয়া কি লিখতে হবে। আমি এই কিছুক্ষণ আগে বললাম তোমাদের যে 14শ ও 15শ শতাব্দীতে বিভিন্ন বন্দরে বাণিজ্যের জন্য উদ্ধৃত সমুদ্র তীরবর্তী রীতিনীতি সমূহ লেক্স মার্কেটিয়া নামে পরিচিত। ঠিক আছে বন্ধুরা, 2 দেশের আইন উল্লেখ করে যাদের প্রভাব ভারতীয় আইনের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে বাণিজ্যিক আইন ও রোমান আইন। রাজ্যে আইন প্রণয়ন কোথায় হয়? সংশ্লিষ্ট বিধানসভায় আমাদের আইন প্রণয়ন করা হয়। রাজ্যের কথা বললাম, রাজ্য দেশ না। এবার দেখো আমাদের কোশ্চেন, বাণিজ্যিক আইন বলতে কি বোঝো? দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য যে সমস্ত আইন দ্বারা প্রচলিত চালিত হয় তাদের সমষ্টিকে বলা হচ্ছে বাণিজ্যিক আইন। ভারতীয় বাণিজ্যিক আইনের একটি উৎস বলো। ভারতীয় বাণিজ্যিক আইনের উৎস হচ্ছে আইন পরিষদ। আইন পরিষদ আছে, তারা বসে, তারা নিয়ে আলোচনা করে কোন আইন চালাতে হবে, কোন আইন বন্ধ করতে হবে, বা কোনো আইনকে অ্যামেন্ডমেন্ট করতে। অ্যামেন্ডমেন্ট, নতুন ওয়ার্ড শিখতে হবে তোমাদের, অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে পরিবর্তন, বুঝতে পারছো? সংশোধন করা হয়, অ্যামেন্ডমেন্ট করতে হয়। ঠিক আছে, আর লাস্ট আমাদের কোশ্চেন, আইনের অনুশাসন কি? সমাজে যারা বাস করেন তাদের প্রত্যেকের অবাধ আচরণকে সংযত করে রাখতে হবে, আর এই অবাধ আচরণকে সংযত করার জন্য প্রয়োজন অনুশাসন। রাষ্ট্র যখন সমাজকে বিভিন্ন আইনের বাঁধনে পরিচালনা করতে চায় তখন আইন প্রণয়ন করতে হয়। সুতরাং আইন দ্বারা সমাজ যখন পরিচালিত হয় সেই বিধিনিষেধকে বলা হচ্ছে আইনের অনুশাসন। এই অনুশাসনটা আমাদের দরকার। যদি আইন না থাকতো তাহলে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হতো। সেই বিশৃঙ্খলাকে আটকানোর জন্য আইন প্রণয়ন করা দরকার। তাহলে আমরা আজকে কী পড়লাম? আইন কাকে বলা হয়, আইনের বৈশিষ্ট্য কীরকম, আইন কোথা থেকে তৈরি হয়েছিল, প্রথা, রীতিনীতি, বিচারের সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, আইন প্রণয়ন, বাণিজ্যিক আইন পড়লাম, আর কিছু এমসিকিউ আমরা কোশ্চেন পড়লাম। এবার কথা হচ্ছে বন্ধুরা, এই চ্যাপ্টারগুলো আমার শেষ হয়ে গেলে পরীক্ষার আগে তোমাদের পক্ষে অনেকেরই পুরো বইটা পরীক্ষার আগের দিন রাত্রে শেষ করা সম্ভব না। আমি একটা রিভিশন ভিডিও ছাড়বো, সেখানের মধ্যে সব কটা চ্যাপ্টার নিয়ে মেন কথাগুলো দিয়ে আমি ভিডিওটা মধ্যে করা থাকবে। তোমরা পরীক্ষার আগে ওটা দেখলে কিন্তু অনেক উপকৃত হবে, তারপর তোমরা যা পড়া পড়ে নেবে। ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের অনেকটা রিভিশন হয়ে যাবে। কারণ অনেক স্টুডেন্টই বলে, স্যার পরীক্ষার আগে কিন্তু রিভিশন দিতে পারছি না। তাই আমি বলছি এই কী করবো, আমি পুরো একটা রিভিশন চ্যালেঞ্জ ছাড়বো। ওই রিভিশন ভিডিওটা থাকবে, সেই রিভিশন ভিডিও দেখলে কিন্তু তোমরা অডিট লয়ের কিন্তু তোমরা পেয়ে যাবে। আর কোনো, আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা থাকবে। এছাড়াও কিন্তু আমরা এই চ্যাপ্টার ছাড়াও কিন্তু পরবর্তীকালে আমি কিন্তু চুক্তি আইন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা আমার এই ক্লাসে নতুন আসছো তাদের কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি পুরো ভিডিওটা দেখবার জন্য বন্ধুরা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো অসুবিধা হয়, বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি সেই চ্যাপ্টারটাকে, যে জায়গাটাকে আবার বোঝানোর জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসবো।
আর যারা পুরনো বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি বন্ধুরা। আজকে আমরা এটুকুই রাখলাম, পরবর্তী ভিডিও নিয়ে আমি এর মধ্যে আসছি।